আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইপ ৫ এমসিকিউ নিয়ে, অর্থাৎ টাইপ ভিত্তিক সাজেশনমূলক এমসিকিউ নিয়ে, যেখানে আমাদের থাকছে কোণের পরিমাপ সংক্রান্ত। অর্থাৎ আমরা প্রতিসমতা বা ঘূর্ণন কোণ নির্ণয় ১৪ অধ্যায়ের এই এমসিকিউগুলো সমাধান করব। তাহলে আমরা যদি আমাদের প্রশ্নগুলো একটু দেখে নিই। ধরো প্রথম প্রশ্নটিতে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে। বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। আচ্ছা, ঘূর্ণন প্রতিসমতা কি আগে সেটা একটু বুঝাই নি, তারপর তার মাত্রা নির্ণয় করব। ধরো একটা বর্গ যদি আমি এখানে একটু আঁকার চেষ্টা করি। ধরো এইটা একটা বর্গ। তো বর্গটাকে যদি আমি আপাতত এটাকে নাম দিলাম না, তো এখানে একটা তীর চিহ্ন দিয়ে রাখি। তীর চিহ্ন দিয়ে রাখি যাতে করে তুমি এই যে বর্গের একটা এখানে এসে বর্গটাকে আমি ঘুরায় ঘুরায় রাখার চেষ্টা করব। এই যে বর্গটা তুমি দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা, অর্থাৎ আমি এই বর্গটাকে ঘুরাবো, তুমি ধরতে পারো কিনা দেখো। তো আমি যদি এই বর্গটারে এতটুকু ঘুরাই, তুমি নিশ্চয়ই বুঝতে পারবা, বাট এতটুকু ঘুরাইলে তুমি আর বুঝতে পারবে না যে এটাকে ঘোরানো হয়েছে। এটাকে ঘোরানো হয়েছে, তুমি এটা বুঝতে পারবা না। আমি যদি এটাকে আরেকটু ঘুরাই তাও তুমি বুঝতে পারবা, বাট এতটুকু ঘুরাইলে তুমি বুঝতে পারবা না। এখন যদি আমি এটার বর্গটার নাম দিয়ে দিই, মনে করো এ বি সি ডি। দেখো তীর চিহ্নের দিকে ডি আছে, ভালো করে বুঝো, তীর চিহ্নের দিকে কি আছে? ডি আছে। এখন যদি আমি বর্গটাকে ধরে ঘুরাই, এই যে ঘুরালাম, তুমি বুঝতে পারছো ঘোরানো হয়েছে, বাট এইখানে যদি আনি তুমি বুঝতে পারবা না। কিন্তু ঘটনা ঘটে গেছে, এ চলে গেছে তোমার বি এর কাছে, বি চলে গেছে সি এর কাছে, সি চলে গেছে ডি এর কাছে, সি এর কাছে, ডি চলে গেছে এর কাছে। কিন্তু তুমি চেঞ্জ যে করছি এটা বুঝতে, এবিসিডির পরিবর্তনের জন্য বুঝতে পারছো, তাছাড়া কিন্তু তুমি এবিসিডিকে বাদ দিয়ে দেখো, আমি যে বর্গটাকে ঘুরাই সেটা তুমি বুঝতেই পারবা না। আমি যদি বর্গটাকে আরেকটু ঘুরাই, দেখো এখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এই তীর চিহ্নের দিকে নাই। এই তীর চিহ্ন যদি বি এর কাছে চলে আসে, তখনও কিন্তু তুমি বুঝতে পারবা না যে ঘোরানো হয়েছে। শুধু এবিসিডি দেখে বুঝতে পারছো, তাছাড়া বুঝতে পারবা না। এই দেখো একদম পুরো ঘুরায় নিয়ে আসছি। এখন তুমি বুঝছো যে হ্যাঁ তীর চিহ্ন যেখানে ছিল সেখানে এখন ডি আছে, ডি দিয়ে কিন্তু শুরু করছিলাম। তাহলে এবিসিডির কারণে আমরা বুঝতে পারলাম যে এটাকে ঘোরানো হয়েছে, কিন্তু তাছাড়া আমরা বুঝতে পারতাম না। এখন আমি যখন 90 ডিগ্রি কোণ ঘুরাই, তখন এর যে ঘূর্ণন ব্যাপারটা বোঝা যায় না। আবার যখন 90 ডিগ্রি ঘুরাই, তখন ওই ঘূর্ণন ব্যাপারটা বোঝা যায় না। আবার যে 90 ডিগ্রি ঘুরাই, তখনও বোঝা যায় না। কিন্তু আমি যদি মনে করো 30 ডিগ্রি ঘুরাই রাখলাম, এটা ঘোরানো হয়েছে, তুমি দেখলেই বুঝতে পারবে যে বর্গটাকে ঘোরানো হয়েছে। আবার যদি আমি এটাকে আরো একটু 45 ডিগ্রি বা অন্য কোনো অ্যাঙ্গেলে রেখে দিই, 60 ডিগ্রি, মনে করো 60 ডিগ্রি ঘুরাইলাম, তখন তুমি এটাকে বুঝতে পারো। বাট 90 ডিগ্রি ঘুরালে তখন তুমি ধরতে পারো না। দেখো যখন 90 ডিগ্রি করে ঘোরানো হয়, তখন এর যে ঘোরানোর যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই ধরা যায় না। তাহলে একটা বস্তু বা একটা স্ট্রাকচার বা একটা ফিগার অথবা একটা জ্যামিতিক চিত্র, যাই বলো না কেন, তাকে যদি আমি ঘুরাই একটা কেন্দ্র স্থির রেখে, যদি আমি ঘুরাই, তাহলে সে ঘোরানোর ব্যাপারটা তুমি যদি ধরতে না পারো, তাহলে তার ধরতে না পারলে যতবার ধরতে পারবা না 360, মানে এক চক্করের মধ্যে, একটা চক্কর, পুরো একটা চক্করে 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রির মধ্যে তুমি যতবার এটা বুঝতে পারবা না যে ঘোরানো হয়েছে, ঠিক ততই হচ্ছে তার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা। তা আমরা দেখলাম বর্গকে প্রতি 90 ডিগ্রি কোণ ঘোরায় রাখলে তার যে ঘোরানো হয়েছে ব্যাপারটা ধরা যায় না। মানে 360-এর মধ্যে 90 করে এরকম 4বার ঘটে। 90 180-তে যে হয়, 270-এ যে হয়, আবার 360-এ হয়। তার মানে এই 90 দিয়ে যখন আমি 360-কে ভাগ করব, আমি 90 ডিগ্রি কোণ ঘুরাইলে অর্থাৎ 360, আমি যখন বর্গকে 90 ডিগ্রি ঘুরাই, তখন তার ঘোরার ব্যাপারটা আমি বুঝতে পারি না। আর এরকম ঘটনা ঘটে 4বার। কয়বার ঘটে? 4বার। আমি দেখাইলাম যে এবিসিডি দিয়ে, যে এখানে ডি আসে, বি আসে, সি আসে, এ আসে। যখন ডি এর কাছে ডি আসে, পুরো একটা চক্কর হয়, তার আগে এবিসি ঘুরে আসে, মোট 4বার ঘটে এমন ঘটনা। তাই 4 হচ্ছে তোমার একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা বা ঘূর্ণন প্রতিসম কোণ। 90 ডিগ্রি করে ঘুরালে এমন ঘটনা ঘটে। তাহলে মাত্রা বললে 4 হয়, আবার এই ঘূর্ণন প্রতিসমতার মাত্রার যে কোণ, সেই কোণ হয় 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে অ্যান্সার দিব কি বলতো? এই কোণ হচ্ছে ঘূর্ণন প্রতিসমতার কোণ হচ্ছে 90 ডিগ্রি। এর পরের প্রশ্ন দেখো, এই যে সুষম পঞ্চভুজের একটি শীর্ষ কোণ কত ডিগ্রি? এটা বের করা খুব সহজ। সুষম পঞ্চভুজের শীর্ষ কোণের মান কত ডিগ্রি? দেখো পঞ্চভুজ যখন সুষম হয়, এইরকম প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটি কোণ সমান হয়। তাহলে এটা একটা সেন্টার থাকে। আমি যদি এরকম ত্রিভুজ এঁকে দিই, 5টা ত্রিভুজ পাবো। আমি কয়টা ত্রিভুজ পাবো? 5টা। খেয়াল করে দেখো, এইখানে হচ্ছে সেন্টার। এই সেন্টারে কোণ হলো 360 ডিগ্রি। তাহলে 360-কে তুমি ভাগ করবা কত দিয়ে বলতো? 5টা ভাগ করা হয়েছে, ভাগ করবা 5 দিয়ে। তাহলে তুমি 360 ডিগ্রি, 360 ডিগ্রি ডিভাইড হচ্ছে 5, আমরা পাচ্ছি হচ্ছে 72 ডিগ্রি। কত ডিগ্রি পাচ্ছি? 72 ডিগ্রি। এই কোণটা হচ্ছে এইখানে, এই যে কোণটা, প্রত্যেকটা এই সেন্টারের এখানে, ত্রিভুজের এখানে কোণ তৈরি হচ্ছে, এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি। দেখো এই কোণটা 72 ডিগ্রি।
তাহলে আমাকে কিন্তু এই কোণ বের করতে পারবে শীর্ষের কোণ। তাহলে দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটাকে তুমি কল্পনা করো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে তুমি 72 ডিগ্রিকে মাইনাস করে দিবা, দিলে কত ডিগ্রি পাও? 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি সমান পাচ্ছ 108 ডিগ্রি। 108 ডিগ্রি। খেয়াল করে দেখো এই কোণটা আর এই কোণটা মিলে, অর্থাৎ এখানে যদি বি আর এখানে সি দিই, তাহলে বি কোণ আর সি কোণের মান হচ্ছে 108 ডিগ্রি। কিন্তু আমার তো বি কোণ আর সি কোণ, বি কোণের অর্ধেক, এটা সি কোণের অর্ধেক। এই পাশে গেলে কি হবে? আর আমার যদি বলে শীর্ষ কোণ, তাহলে এই পুরো কোণটাকে বোঝায়, আর এই পুরো কোণটাকে বোঝায়। যেহেতু এটা সুষম বলা হয়েছে, এই প্রত্যেকটা ত্রিভুজের সিনারি একই, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল একই, প্রত্যেকটা ত্রিভুজের কোণ একই, আর প্রত্যেকটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই কোণ আর এই কোণ সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয়। তাহলে এই যদি এই অংশটাকে বের করতে চাই সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে আমরা পাই 54 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে 54 ডিগ্রি হয়। তাহলে এইটা 54 আবার এটা 54, তাহলে 108। ঘটনা হচ্ছে খুব সহজ করে বলি, যতগুলো বহুভুজ বলবে আমরা সেই 360কে তত ভুজ দিয়ে ভাগ করে 180 থেকে সেটা মাইনাস করে দিলে আমরা কোণের মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 108 ডিগ্রি। কারণ এই দুইটা কোণ দেখো, এই বি কোণ আর সি কোণ, এই ত্রিভুজটাকে দেখো, একটু রেড মার্ক করে দেখায়। এই যে এই ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজটাকে দেখো, এই অংশটা আর এই অংশটা যোগ করলে 180 হয়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? এই অংশটা 108 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এটা যোগ করলে 108 হবে। তাহলে 8, তাহলে এইটা এটা যোগ করলে 108, আবার এইটা এটা যোগ করলে 108, তাহলে এই দুইটা যোগ করলে কিন্তু 108 হয়। কারণ কি? এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা প্রত্যেকটা কোণ কিন্তু সমান হয়। তাহলে প্রত্যেকটা কোণ সমান হলে একটাকে আরেকটাতে রিপ্লেস করা যায়। তাহলে এখন এত ঝুট ঝামেলার মধ্যে না যেয়ে আমরা হিসাব করতে পারি যে সুষম পঞ্চভুজ তো 360কে আমরা ভাগ করব 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করলে আমরা পাই 72 ডিগ্রি। এবার 180 থেকে 72কে শুধু মাইনাস করে দাও, তোমার এত টেনশনের দরকার নেই। 180 থেকে মাইনাস করে দিলে কত? 108 ডিগ্রি। এই 108 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। আগে একটু বেসিক দিয়ে বোঝানোর চেষ্টা করছিলাম চিত্রকে কেন হয়েছে 108। এখন আমরা দেখলাম যে যতগুলো ভুজ বলবে সেই ভুজ দিয়ে ভাগ করে যেটা আসবে 180 থেকে সেটাকে মাইনাস করে দিলে যা হবে সেটাই হচ্ছে সেই সুষম বহুভুজের শীর্ষ কোণের মান। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কত বলো তো? অ্যান্সার হচ্ছে 108 ডিগ্রি। এই অক্ষটির ঘূর্ণন প্রতিসম কোণ কত? এই অক্ষটির ঘূর্ণন প্রতিসম কোণ তো বলছিলাম যে ঘূর্ণন প্রতিসম কোণ কি? ধরো এইচ, এটা এইচ, তো এই স্টার এটাকে সেন্টার ধরে আমি যদি এটাকে ঘুরাই, একটু খেয়াল করে, এটাকে যদি আমি ঘুরাই, এই দেখো ঘুরাইছি, তুমি বুঝতে পারছো 90 ডিগ্রি ঘুরাইছি আমি, এবার 180 ঘুরাইলাম, দেখো তুমি বুঝতে পারছো না যেটাকে ঘোরানো হয়েছে একই রকম লাগছে দেখতে, এই যেমন ছিল তেমনই। আবার যদি এতটুকু ঘুরাই তখন আবার তুমি বুঝতে পারবা, এতটুকু ঘুরালে বুঝতে পারবা, এই 90 ডিগ্রি ঘুরাইলাম বুঝতে পারবা, কিন্তু যদি আবার 180 ঘুরাই তাহলে তুমি বুঝতে পারবে না। তার মানে প্রতিসম কোণ কোনটা? যত ডিগ্রি কোণ ঘুরাইলে তাকে যে ঘোরানো হয়েছে সেটা বোঝা যায় না, সেটাই তার প্রতিসম কোণ বা প্রতিসম ঘূর্ণন প্রতিসম ঘূর্ণন কোণ। তাহলে এটার ঘূর্ণন কোণ দেখো 180 ডিগ্রি ঘুরাইলে, এক চক্কর হলে 360, তাহলে এক চক্করের মধ্যে এমন ঘটনা কয়বার ঘটে? একবার, আর এই দেখো 2বার। তাছাড়া অন্য কোনো ভাবে রেখে দিলে তুমি এর যে ঘোরানো হয়েছে এটা বুঝতে পারবা, শুধুমাত্র 2বার বুঝতে পারবো না। এই দেখো একবার, আর এই দেখো 2বার, এক চক্করের মধ্যে 2বার। তাহলে আমরা 360কে যদি এই এক চক্করে 2বার ভাগ করলে পাই 180। এই 180 হচ্ছে তার ঘূর্ণন প্রতিসম কোণ। তাহলে আমাদের ঘূর্ণন কোণ কত ডিগ্রি বলো তো? এখানে প্রতিসমতার বা ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে 180 ডিগ্রি এইচ বর্ণটির। এবার ও বর্ণটি কি? ইংরেজি বর্ণমালা ও বর্ণ। ও কিন্তু 0 না, ও কিন্তু তোমার শূন্য না, ও কিন্তু এই যে এমন, একটু খেয়াল করে দেখো, ওটার হিসাবটা এইচ এর মতোই হবে। ও হচ্ছে এরকম, তো এদিকটা দেখো ওর আবার এদিকটা একটু মোটা থাকে, এরকম মোটা থাকে, আর এখান থেকে মোটা থাকে। তাহলে এই মাঝখান থেকে কাটা কাটলে এটাকে প্রতিসম রেখা বলি। তাহলে এরকম যদি আমি এটাকে ঘুরাই তাহলে 2বার ঘটবে এমন ঘটনা, যখন এই 1 নাম্বার প্রান্ত 2 নাম্বারে আসবে আর 2 নাম্বার প্রান্ত যখন 1 নাম্বারে যাবে তখন এমন ঘটনা ঘটবে। এই দেখো এই ঘুরাইলাম, এই বুঝতে পারছো না, আবার এই বুঝতে পারছো না, 2বার। তাহলে 2বার যদি হয় তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। এই হচ্ছে 180 ডিগ্রি। একটি পাখার অর্ধঘূর্ণনের পরিমাণ কত? একটা পাখা কথা বলছে, একটা পাখা। একটু যদি দেখো, একটা পাখা যখন বলে তখন মনে করো যে সেটা হাত পাখা হতে পারে বা একটা ইলেকট্রিক পাখা হতে পারে। এই মনে করো যে একটা পাখা। এখন একটা পাখাকে যদি আমি ঘুরাই তুমি কিন্তু বুঝতে পারবা যে এটা ঘোরানো হচ্ছে, তুমি কিন্তু অবশ্যই বুঝতে পারবা। এবং ওর যতটুকু আমি ঘুরাই তুমি ধরতে পারবা, পুরো 360 ডিগ্রি ঘুরাই আনলে তুমি বুঝতে পারবা না। তার মানে একটা পাখার ঘূর্ণন কোণ হচ্ছে 360 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি। কারণ একটা পাখা তো অল্প একটু ঘুরালেও তুমি ধরতে পারবা, এই দেখো ধরতে পারবা। কিন্তু যখন আমি এইখানে এনে এই পাখার এই লেজটাকে একটু দেখাই,
এই তীর চিহ্ন দিয়ে রাখলাম তোমার বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, এখন মনে করো যে আমি এটাকে যদি ঘুরাই, এ দেখো ঘোরানো যদি ধরতে পারছো, আমি পুরা 360 ডিগ্রি ঘুরে যদি আবার জায়গায় এনে রেখে দিই, তখন তুমি বলবা কি এটাকে ঘোরানোই হয়নি। তাহলে 360-এর মধ্যে যদি এই ঘটনা যতবার ঘটে সেটা হচ্ছে তার ঘূর্ণন কোণ। যদি এমন হইতো দুই পাখা এদিকে আরেকটা পাখা থাকতো, তাহলে 180 ঘোরালে তুমি বুঝতে পারতা যে এটাকে ঘোরানো হয় নাই। কিন্তু যেহেতু এক পাখা পুরো 360 ডিগ্রি, তাহলে আমাকে বলছে ঘূর্ণন কোণের সাপেক্ষে কোন বস্তুর অর্ধ ঘূর্ণন কোণ কত। তাহলে আমরা দেখলাম এর ঘূর্ণন কোণ হচ্ছে 360 ডিগ্রি, তাহলে অর্ধ মানে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কত পাবা? 180 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার হচ্ছে কত ডিগ্রি বলো তো? 180 ডিগ্রি। তাহলে একটি পাখার ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি? একটি পাখার ঘূর্ণনের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, আমরা হচ্ছে একটি পাখার অর্ধ ঘূর্ণনের পরিমাণ কত ডিগ্রি পেলাম? মোট হলো 180, তাহলে অর্ধ ঘূর্ণন যখন বলে তখন সেটা কত হয়ে যায়? অর্ধ ঘূর্ণন বললে 180 হয়ে যায়। 360-কে 2 দিয়ে ভাগ করতে হবে। এরপরে দেখো, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো বস্তুর অর্ধ ঘূর্ণন কোণের পরিমাণ। ঘূর্ণন কোণের সাপেক্ষে যে কোনো একটা বস্তু যদি আমি চিন্তা করি, ধরো এই একটা বস্তু এরকম করে রেখে দিলাম, এই, তাহলে এইটা হচ্ছে মনে করো যে তার কেন্দ্র। এই কেন্দ্র স্থির রেখে যদি আমি এটাকে ঘুরাই, তাহলে 360 ডিগ্রি ঘুরলে পরে এটার যে অনুপস্থিতি তুমি টের পাবা। মানে টের পাবা না যে ঘুরানো হচ্ছে, এটা টের পাবা না। 360 ডিগ্রি টোটাল ঘুরাইলাম, এখন তুমি টের পাচ্ছ না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পূর্ণ ঘূর্ণন 360 ডিগ্রি। তাহলে অর্ধ ঘূর্ণন কত? অর্ধ ঘূর্ণন হচ্ছে 360-কে তুমি আবার 2 দিয়ে ভাগ করো, পাবা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এর অ্যান্সার কি হচ্ছে বলো তো? 180 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো আমাদের আজকের যে আলোচনা ছিল এতটুকুই। তোমাদের আজকে আমি সমাধান করলাম হচ্ছে কোণ অর্থাৎ ঘূর্ণন কোণের যে পরিমাপ সেই সংক্রান্ত কিছু এমসিকিউ। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।